মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক কটা দিন পরে আমি আবার ব্লগটা স্টার্ট করছি। বাড়ি পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ। মা মাসি এসেছিল, সব চলে গেছে। সেগুলো তোমাদেরকে রেকর্ড করে দেখানো হয়নি, কারণ কটা দিন আমার সাথে যা যাচ্ছে, মানে এতটাই ব্যস্ত যাচ্ছে, মানে কি বলবো। তো যাই হোক, আজকে একটু রিল্যাক্স আছি। তো আজকে হ্যাপি সানডে করে তোমাদেরকে ব্লগটা শুরু করলাম। এই দেখো, শ্রেয়ান উঠে গেছে আমার সাথে ঘুম থেকে, আর সঞ্জয় নেই, সঞ্জয় গেছে অফিসের কাছে বাইরে। তো এখন শ্রেয়ানকে নিয়ে যাব ব্রাশ করাতে। না গো শ্রেয়ান, গুড মর্নিং করো সবাইকে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান করে দিয়েছে। তো চলো এখন যাই শ্রেয়ানকে ব্রাশ করাতে। তারপরে সকালে ব্রেকফাস্টে কি হবে না হবে সেগুলো আমাকে দেখতে হবে। যাই এখন। চা ফুটছে, আর সকালে ব্রেকফাস্টে কি হবে সেটা নিয়ে এখন আলোচনা চলছে। যেহেতু আছে সব থেকে বড় সদস্য তো বাড়িতে, তো সে কি বলছে একবার দেখাই। শ্রেয়ান, ব্রেকফাস্টে কি খাবে? চাউমিন। চাউমিন খাবে? ঠিক আছে, চলো তাহলে সেটাই বানানোর ব্যবস্থা করি। আর তুমি কি খাচ্ছ? জল বিস্কুট। এখন ঘুম থেকে উঠেছে, একটু গরম জল দিয়েছি, হালকা জল খেয়ে নিয়েছো? ওকে, চলো বসো। শ্রেয়ান খাচ্ছে। কেমন বাবু? দারুন। ফাটাফাটি। ওকে, চলো এবার আমিও খেয়ে নিই। কোথায়? হ্যাঁ, কোথায় তোমার খাবার? আমারটা আনছি, আমিও খেয়ে নিই এবার। হ্যাঁ, লাঞ্চ হয়ে গেছে। শ্রেয়ান, চিকেনটা কেমন লাগলো? হ্যাঁ, দারুণ লেগেছে। শ্রেয়ানের এখন টিভিতে চলছে মোটু পাগলু, আর আমি আমার লাঞ্চ সাজিয়ে বসে পড়েছি। একটুখানি টুকরো পেঁয়াজ নিয়ে এসেছি। ওই বাড়িতে মানে ভাত বানিয়েছিলাম আমি, আর চিকেন বানিয়েছিলাম, আর মা একটু লাউ পালং বানিয়ে দিয়েছে, ওটাই খাবো দুপুরে। আর কালকে রাত্রে একটু ভেবেছিলাম পাঁপড়, সেটা পাঁপড় ভাজাটা আছে। তো ভাত, লাউ পালং আর চিকেন কষা, আর আছে তোমার পাঁপড় ভাজা। আর এখানে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম জামা কাপড় কাচতে, সেগুলো কাছাকাছি হয়ে গেছে। এবার সেগুলোকে মিলে দেবো খাওয়া দাওয়ার পরে। ইভিনিং হয়ে গেছে, এখন আমি একটু এই যে চা নিয়ে বসেছি। চায়ের চা নিয়ে বসেছি। এত ঠান্ডা লেগে যাচ্ছে না, মানে নাক গলা পুরো জ্বলছে মনে হচ্ছে। আর এই যে শ্রেয়ানের জন্য বানিয়েছি পপকর্ন। বলেছিল আমাকে কাল থেকেই বলে যাচ্ছে যে মা একটু পপকর্ন করে দাও। তো ছিল না আজকে। আর দুপুরে যখন বেরিয়েছিলাম, মানে মা বাবাদের ঘরে গেছিলাম, তখনই একটা পপকর্নের প্যাকেট কিনে নিয়ে এসে রেখেছিলাম। আর শ্রেয়ান এখন বসেছে পড়তে। না বলছো না, পপকর্নটা ভালো। হ্যাঁ, তার সঙ্গে আছে একটা ললিপপ। একটা ওই তেঁতুলের চকলেটের মতন নিয়ে এসছে, ওটা খাবে করলো। এখন ঠিক আছে, চল নিয়ে চল। তো সেটা নিয়ে আসছে। এখন চা খাচ্ছি আর ওকে একটু পড়াচ্ছি। কাল আবার মন্ডে, নাহলে আবার স্কুল আছে কালকে। কালকে স্কুল নেই। শ্রেয়ান বলছে স্কুল নেই, কিন্তু এখনো পর্যন্ত স্কুল থেকে কোনো মেল আসেনি। ওদের স্কুলের সমস্ত কিছু মেলে জানায়, তো এখনো পর্যন্ত কোনো মেল আসেনি, মেলের কোনো আপডেট নেই আমার কাছে। তো দেখি যদি রাত্রের মধ্যে কোনো মেল চলে আসে তাহলে হয়তো কাল স্কুল নেই, তাহলে কালকে শ্রেয়ানের ছুটি হয়ে যাবে, তাই না শ্রেয়ান? কালকে তাহলে সবার সঙ্গে খেলবো। তো কালকে আবার একজন বাড়িও আসছে। কে আসছে বাড়ি কালকে? কে বাড়ি আসবে কালকে? বাবা। কি বাড়ি আসবে কালকে? আমার বাবা। কেন বন্ধুরা, আমার বাবা কোথায় গেছে বলো তো? সঞ্জয় গেছে জয়পুর অফিসের কাজে, কনফারেন্সে। তো ও প্রায় বৃহস্পতিবার থেকে নেই, আজকে হয়ে গেল রোববার, আর কাল মানডেতে ফিরছে। তো যাই হোক, আজকে দিল্লি থেকে রাত্রি 3টে ওর ফ্লাইট আছে কলকাতার জন্য। টিকিট ক্যান্সেল হয়ে গেছিলো, নাহলে হয়তো কালকে রাত্রেই ফিরে যেত, মানে শনিবারেই রাত্রে ফিরে যেত। তো যাই হোক, কি আর করা যাবে, এখন টিকিট ক্যান্সেল হয়ে গেছে। আর এখন ফ্লাইটের এত মানে ক্যান্সেল হচ্ছে আর ডিলে হচ্ছে, কি বলবো। তো যাই হোক, একটা কপালের পাক ছিল, সেই জন্য এত লেট হয়েছে। তো ফাইনালি কালকে ফিরবে। আজকে সারা রাত জাগা, বেচারার খুব কষ্ট, তাই না শ্রেয়ান? তাই না? তো চলো, শ্রেয়ান এখন করছে ব্যাক কাউন্টিং, তাই তো? হ্যাঁ, ব্যাক কাউন্টিং দেখো বন্ধুরা, এইটাকে বলে ব্যাক কাউন্টিং। দাঁড়াও আমি দেখাচ্ছি। করছে 50 to 10 এর ব্যাক কাউন্টিং, আমি ওকে দিয়েছি করতে, এখন করছি। গুড আফটারনুন এভরিওয়ান। দেখতে পাচ্ছেন পর্ণা এখন ব্লগের আপডেট দিয়েছে।
আর এই যে আমি এখন যাচ্ছি কলকাতা থেকে জয়পুরের দিকে একটা অফিসের কাজে। এই রেকর্ডটা আমি করছি শ্রেয়ানের জন্য। ওর অনেক দিন থেকেই বলে যাচ্ছে আমি ফ্লাইটে চাপবো, কোথাও একটা ঘুরতে যাব, কারণ ছোটোবেলায় যে ফ্লাইটে চেপেছে সেটা ভুলে গেছে। তো যাই হোক, এখন ফ্লাইটের একটা যে প্রবলেম হচ্ছে ইন্ডিগোর, তো আমার ফ্লাইট ছিল কলকাতা থেকে, সেটা মানে ডিলে করেছে, যদিও 1.5 ঘন্টা ডিলে হয়েছে। জানি না এর পরে আর কি হবে, ওদের একটা ক্রু প্রবলেম আছে, সেই জন্য সমস্ত ফ্লাইটই ওদের ডিলে করছে। তো জানি না এই প্রবলেমের জন্য অনেকেরই ফ্লাইট ক্যান্সেল হয়েছে, আমাদের আগে কি আছে এখন বোঝা যাচ্ছে না, কারণ 2 দিন থেকেই প্রবলেম চলছে, হতে পারে এটা আরও প্রলং হবে। এবার দেখা যাক কতটা কি করতে পারে এটাকে কন্ট্রোল করার জন্য। গভর্নমেন্টও এটাতে ইনিশিয়েটিভ নিচ্ছে। তো চলো এখন জয়পুরের দিকে যাওয়া যাক। ফ্লাইট কলকাতা থেকে উড়ে গেল, তো আশা করি জয়পুরে মানে কনফারেন্সে যাচ্ছি, আরও কিছু দেখাতে পারবো তোমাদেরকে। মানে আমরা বাঙালিরা তো একটু সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়ি, তো সেই ঘোরাও হয়ে যাক একবার। ঠিক যেমন বলা তেমন কাজ। এখন আমরা চলে এসেছি হাওয়া মহল। হাওয়া মহল জয়পুর এলে তো একবার সবাই ঘুরে দেখবেই, এটা একটা মেন আকর্ষণ। এই 50 ফুট উঁচু বিল্ডিং, প্রায় 225 বছর আগে মহারাজা ওয়াই সিং করেছিলেন। তো মেন কনসেপ্ট ছিল মানে ওখানকার যে রানীরা, তারা তো বাইরে ঘুরতেন না প্রকাশ্যে, তো এই হাওয়া মহলের যে ছোট ছোট জানলা, প্রায় 900-এর ওপর জানলা আছে, 5তলা বিল্ডিং। তো এই জানলার ছোট ছোট খাপ থেকে বাইরের দৃশ্যটা ওরা যাতে সুন্দরভাবে দেখতে পায়, এই উদ্দেশ্য ছিল। কিন্তু এত বছর আগে বানানো একটা জিনিস এখনও কি সুন্দরভাবে রেখে দিয়েছে সত্যি। মানে আগেকার এই জিনিসগুলো যদি এখন হতো, এখনকার দেখবেন এই কিছুদিন আগে তৈরি হচ্ছে, তারপরেই ভেঙে যাচ্ছে। এবং এখানে ভিতরে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোর যাওয়ার জন্য যে সিঁড়ি থাকে, সেই রকম সিঁড়ির একটা কনসেপ্ট তখনও ছিল না, মানে র্যাম্প টাইপের করে দিয়েছে, মানে যাতে খুব ইজিলি একজন ওপরে উঠে যেতে পারে। এবং প্রতিটা ফ্লোরে খুব সুন্দরভাবে ছোট ছোট জানলা আছে, যেখানে মানে খুব একটা বড় না জানলাগুলো, দেখতেই পাচ্ছেন, যারা জয়পুর গেছে তারা অবশ্যই আমার সঙ্গে একমত হবে, এখানে যারা ভিজিট করেছে। এবং এত সুন্দর বাইরে থেকে লাগে, কিন্তু ভিতরে ঢুকতে গেলে না অনেকটা ভিতরের দিকে একটা রাস্তা আছে, মানে খুব সহজে এখানে ভিতরে কেউ ঢুকতে পারবে না। মানে এত ভালোভাবে বানানো, যদি কেউ মনে করে রাস্তা থেকে মহলের ভিতর ঢুকে যাবে, কিন্তু সেই মহলের ভিতরে ঢোকার রাস্তাটা না একদম পিছন দিক থেকে। এখন এখানে টিকিট কেটে ঢুকতে হয়, মানে সবার জন্যই অ্যালাউ করা আছে, ভিতরে গার্ড আছে, আর 5তলা পর্যন্ত ওঠা যায়। তবে এই ছোটো ছোটো বাঁদরের উৎপাত আছে। রাতের সিনারিটা খুবই সুন্দর লাগে, আর যেহেতু এই ছোটো ছোটো জানালাগুলো দেওয়া আছে, তাই এখানে হাওয়া পাস হয় খুব সুন্দর, তার এই জন্যই এটাকে হাওয়া মহল হয়তো নাম দিয়েছে। বাইরের অংশটাকে ওই যেহেতু রাজস্থান একটা গোলাপি শহর হিসাবে জয়পুরকে তুলে ধরা হয়, তো ওই গোলাপি কালারের পুরো আশপাশটা এত সুন্দরভাবে লাগে, মানে পুরো সিটিটাই যেহেতু পিঙ্ক সিটি, এই বিল্ডিংটাও একদম পিঙ্ক কালার, আশেপাশের বিল্ডিংগুলোও পিঙ্ক কালার। তো এলাম, একটু সুযোগ হলো কনফারেন্সে তাড়াতাড়ি পৌঁছে গেছি। আজকে আপাতত কোনো কাজ নেই, তো অফিসে 2-3 জন কলিগ মিলে বেরিয়ে পড়লাম একটু সিটিটা ঘুরতে জয়পুর। তো প্রথম আমাদের ডেস্টিনেশন হলো হাওয়া মহল, এখানে একটু পুরোটা এক্সপ্লোর করে এরপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। আর উপরের একদম ওপর থেকে নিচে পুরো কোর্টইয়ার্ড এত সুন্দরভাবে দেখা যায়, বাইরের দিকটাও দেখা যায়, খুব ভালো লাগে। মানে রাতে এখানে দারুণ সুন্দর একটা মানে বিউটি দেখাচ্ছে। এখন দেখো কি ভালো লাগছে এটা দেখতে। আর একদম টপ থেকে তো মানে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, এবং সিটিটাও ওপর থেকে কি সুন্দর লাগছে একটা। হাওয়া মহলের চারপাশটা ঘোরাঘুরি করে
আমরা আশেপাশে মার্কেটটাও দেখলাম, খুব সুন্দর মার্কেটটা ওখানটাতে। জয়পুরের মার্কেট অনেকেই যায় শপিং করার জন্য, এবং খুব ভালো ভালো জয়পুরের কালেকশন আছে। বিভিন্ন ধরনের ডিজাইনের বেডশিট পাওয়া যাবে, তারপরে বেড কভার আছে, শল আছে, আরও অনেক 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 কিছু। জয়পুরের জুয়েলারি আছে ডিজাইনের। তো এই সমস্ত মার্কেটগুলো এক্সপ্লোর করলাম। এক্সপ্লোর করে ওখান থেকেই আমরা এই যে মিউজিয়ামটা দেখা যাচ্ছে, আমি এখান থেকে একটু মিউজিয়ামের বাইরে থেকেই ঘুরলাম, ভিতরে যাওয়ার সময় হয়নি। তো মিউজিয়াম থেকে ঘুরে আবার এখন যাচ্ছি হোটেলের দিকে। নেক্সট ডে আমাদের প্ল্যান আছে, যখন জয়পুর এসছি কনফারেন্স আছে নেক্সট ডে, ফ্রাইডে স্যাটারডে 2 দিন কনফারেন্স। যদি সুযোগ হয় তাহলে একবার এখানে খাটু শ্যাম দর্শনে যাব। তো এই মতো এখন প্ল্যান আছে, এবার দেখা যাক। হারে কা সাহারা শ্যাম বাবা হামারা, তো যেমন বলা তেমন কাজ। কনফারেন্স শেষ হওয়ার পরে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল, ইন্ডিগোর একটা বিরাট প্রবলেম। তো যাই হোক, আমরা একদিন এক্সট্রা স্টে করলাম। তো সুযোগটাকে হাতছাড়া না করে জয়পুর থেকে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে 90 কিলোমিটার দূরে খাটু শহর। তো ওই খাটু শহরের নাম থেকেই বাবা শ্যামের নাম খাটু শ্যাম হয়ে গেছে। যারা নর্থে থাকে এবং অনেকেই জানে, শ্যাম বাবার হিস্ট্রিটা হচ্ছে সেই মহাভারতের সময় থেকে ঘটোৎকচের ছেলে বর্বরিকের কাছে একটা ভগবান শিব এবং মাতার আশীর্বাদ ছিল যে হেরে যাবে তার দলে উনি তার সাহারা দেবেন, এবং সেখান থেকে তাকে সমস্ত রকম সাপোর্ট দেওয়া ওনার কাজ। তো সেই কারণেই যদি ভগবান কৃষ্ণ দেখেছিলেন যে যদি মানে উনি হারের সাহারা দেন, তো বর্বরিককে হারানো খুব মুশকিল ছিল। ওনার কাছে এটাও বরদান ছিল, কেউ ওনাকে হারাতে পারবেন না। উনি এরকমও বলা যায় যে 3টে বাণেতেই মহাভারতের যুদ্ধের ইতি করতে পারতেন, এত শক্তিশালী ছিলেন। তো সেই জন্য ভগবান শিব ওনার সঙ্গে, ভগবান কৃষ্ণ ওনার সঙ্গে মানে এমন একটা ইয়ে করে, ওনার যে একটা মানে ওনাকে কিছু চেয়েছিলেন, উনি একটা দানিও ছিলেন। তো ওনাকে বলেছিলেন যে তোমাকে আমি কিছু চাইবো, দিতে পারবে? তো বলেছিল কি, বলেছে তোমার মাথা। তো সেই মাথাটাকে ভগবান কৃষ্ণের কাছে উনি দিয়ে দেন, সেই করে উনি নিজের দেহ ত্যাগ করেন। তো এখন সেই প্রথা অনুযায়ী এই মানে রাজস্থানের খাটু শহরে ওনার প্রচলিত আছে যে এই মাথা এখানে এসেছে, এবং এখানে মন্দির প্রতিস্থাপন হয়েছে, এবং যেসব প্রতি বছর হাজার হাজার লোক এখানে দর্শন করে। সত্যি আমাদের কপাল ভালো, তাই শ্যাম বাবার মন্দিরে আমি আসতে পেরেছি, তাই তোমাদের জন্য এই ভিডিওটা রেকর্ড করলাম। তো যাই হোক, তোমাদের যতটুকু দেখাতে পারার ছিল জয়পুরের সেটুকু দেখালাম। তো সব শেষে একটু উটও দেখিয়ে নিলাম, রাজস্থান এসেছি, শ্রেয়ান খুব ভালোবাসবে উট দেখতে। এই বলে ব্লগটা শেষ করছি। পাশে থেকো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আরও ভালো ভালো ভিডিও পোস্ট করার চেষ্টা করব।